প্রিয় ছাত্রছাত্রী, এমজি আপডেটসে তোমাদের স্বাগত। গত দিনের ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ বিষয়টার ওপরে ইন জেনারেলি কিছু কথা বলেছিলাম, যেমন জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে পরে কি দরকার, কি মেনে চলা দরকার, সেই সফলতার বিষয়ে কিছু কথা আলোচনা করেছিলাম আমার প্রথম ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আজ তোমাদেরকে ইংলিশ সাবজেক্টের ওপরে যে কিভাবে স্কিলটাকে বাড়ানো যায়, কিভাবে আমরা সঠিক গ্রামারকে ভিত্তি করে, কিভাবে আমরা সঠিক গ্রামারকে মেনে চলে আমরা নিজেরা ইংলিশ লিখতে পারবো, আমরা নিজেরা ইংলিশ বলতে পারবো এবং আরও কিছু ছোটদেরকে শেখাতে পারবো, এই বিষয়টার ওপরে আলোকপাত করা হবে। এবং ইংলিশ গ্রামারে বহু জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রাথমিকভাবে ইংলিশ যে শেখার বিষয়টা তার ওপরে, সেই বিষয়গুলোর উপরে জোর দিতে হয়। তো বিভিন্ন ক্লাসে এক এক করে সেই বিষয়গুলো বলা হবে। তো যারা নবম শ্রেণীতে পড়ো, দশম, একাদশ, দ্বাদশ এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছো, তো সেই গ্রামারটা যেটার ওপরে আলোচনা হবে তোমরা অবশ্যই সেটা মনোযোগ দিয়ে দেখলে এবং আলোচনাটা শুনলে দেখবে যে তোমাদের উপকার হচ্ছে। তো সেই জন্যই আজকের ক্লাসে আমি যেমন ন্যারেশন, ভয়েস চেঞ্জ, যেগুলো প্রত্যেকটা জীবনে আমাদের প্রত্যেকের জীবনে দরকার হয় সেটা শেখার, তো সেই বিষয়ের উপরে একটু আলোকপাত করব, যেটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। বোর্ড ওয়ার্ক যখন হবে তোমরা অবশ্যই ওগুলো লিখে রাখতে পারবে, যেটা তোমাদের পরবর্তীতে পড়ার সময় যখন তুমি বই ধরে পড়বে সেটা কাজে লাগবে। তাহলে এবার তোমরা দেখো কি আলোচনা আজ হচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবার লক্ষ্য করবে বোর্ডের মধ্যে যে বিষয়গুলো আমি এখন আলোচনা করব এবং কিছু লিখে দেব, সেগুলো তোমরাকে খেয়াল রাখবে যে কিভাবে এই কাজগুলো, গ্রামারের কাজগুলোকে আমরা করে থাকি। তো আজ তোমাদেরকে আমি ন্যারেশন বিষয়ক আলোচনাটাই প্রথমে করছি, সেটা তোমরা খেয়াল রাখো। তোমরা জানবে যে ন্যারেশন, যেটাকে উক্তি বলা হয়, তো সেই উক্তিটা আমরা যখন পরিবর্তন করি, সেই পরিবর্তন করতে গেলে পরে আমাদেরকে কিছু রুলস অফ ইংলিশ গ্রামার আমাদেরকে মেনে চলতে হয়। তো সেই রুলসের বিষয়ে আজকে আমরা শিখবো এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা খেয়াল রাখবে বোর্ডে, তার কারণ এটা শিখতে গেলে পরে বা জানতে গেলে পরে আমাদের বোর্ড ওয়ার্কটা খুব ভীষণভাবে দেখা দরকার। তোমরা খেয়াল রাখবে যে বোর্ডে কি আলোচনা হচ্ছে। তো আমি বোর্ডের মধ্যে লিখলাম ন্যারেশন, উক্তি, এবং এই ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট পরোক্ষ উক্তি। তো এই ডাইরেক্ট এবং এই ইনডাইরেক্ট এর মধ্যে তফাৎটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। যখন একটা মানুষ নিজে কথা বলে, তখন নিজে নিজে যখন কথাটা বলছে, তখন তার যে স্পিচটা, সেই স্পিচটা আমরা কি করি, ইনভার্টেড কমাসের মধ্যে রাখি, অর্থাৎ সেটা একটা ডাইরেক্ট স্পিচ। আবার যখন সেটাকে পরিবর্তন করি, একজনের কথা আরেকজন বলছে, আরেকজনের মুখ দিয়ে বলা হচ্ছে, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে। তো এই ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা রূপান্তর করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, সেখানে আমরা কিছু চেঞ্জেস বা রুলস দেখতে পাই। তো সেই বিষয়গুলোই তোমরা খেয়াল করবে যে কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে আসছি, এবং ডাইরেক্ট স্পিচের একটা সেন্টেন্সের মধ্যে যে রূপ থাকে, যে চেহারা থাকে, সেই চেহারাটা পরিবর্তন হয়ে যায় যখন সেটা ইনডাইরেক্ট স্পিচে যায়। তো আমরা যখন এই ন্যারেশনটা করব, এবার আমরা স্পিচ যেটাকে উক্তি বলা হয়, বিভিন্ন ধরনের উক্তি আমাদের আছে। কখনো আমরা খুব সাধারণভাবে কথা বলি, কখনো আমরা প্রশ্নসূচকভাবে কথা বলি, কখনো আদেশ, উপদেশ, অনুরোধভাবে কথা বলি, আবার কখনো মনের ইচ্ছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আবার কখনো আমরা বিস্ময় প্রকাশ করি।
তো আমি একটা এখানে গল্পের মতো একটা কথা বলি। সাপোজ তোমরা স্কুলে বসে আছো, দুটো ছেলে মেয়ে, এবার দুটো ছেলে মেয়ের মধ্যে যেগুলো কো এডুকেশন স্কুল বা বয়েজ স্কুলে শুধু বয়েজ থাকে, গার্লস স্কুলে শুধু গার্লস থাকে, তো দেখা গেল ধপ করে একটা জিনিস পড়লো, তো সেই শব্দটা শুনে আমরা কিন্তু বিস্ময় প্রকাশ করি, ওরে বাবারে কি পড়লো, এই যে একটা কথা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনের বিস্ময় প্রকাশ হলো। এইবার যেটা পড়লো সেই জিনিসটা তুমি হাত দিয়ে তুলতে নিয়ে গিয়ে দেখলে তোমার হাতের মধ্যে জ্বলে যাচ্ছে, তখন তুমি বললে পর কি কষ্ট পেলাম, আরে কি কেটে গেল, এই যে তখন আবার মনের ভাবটা একরকম হবে। আবার আরেকজন এসে বলল যে এই জিনিসটা তো কিছুই না রে, একটা সাধারণ জিনিস, কি সাধারণ জিনিস, তাহলে এটা একটা মনের ভাব। আবার আরেকজন এসে বলছে যে দেখি 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 জিনিসটা কী রে, জিনিসটা কী রে, সে প্রশ্ন করলো। তাহলে এই যে আমাদের কথার মাধ্যমে, স্পিচের মাধ্যমে কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে আমাদের যে মনের ভাবটা, অনুভূতিটা সেটাকে প্রকাশ করি। তো এটা প্রকাশ বোঝানোর জন্য আমাদের ইংলিশে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস আছে, এটা আমাদেরকে একটু শিখতে হবে ন্যারেশন করার আগে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার আগে। তো সেই জন্য আমরা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সটাকে দেখে নেব যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ যে লিখলাম, আমরা কার ক্ষেত্রে সেই স্পিচের পরিবর্তনটা করব। সো আমাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। আমি সেটা লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের শ্রেণীবিভাগ। তো এটাকে যদি আমরা দেখতে যাই ন্যারেশন করার আগে, সেখানে আমরা ক্লাসিফিকেশনটা দেখলে বুঝতে পারবো যে আমরা মনের ভাবটা কিভাবে কি প্রকাশ করি। দেখো তাহলে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেসের মধ্যে আমরা 5টা ভাগ লিখলাম। প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরেরটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরেরটা অপটেটিভ সেন্টেন্স, তারপরেরটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের এই কারণেই করা হয়েছে, আমরা সারাদিনে যত রকম কথা বলি, আমরা মানুষের সাথে কনভারসেশন করি, সেখানে যে বিভিন্ন রকমের অনুভূতির প্রকাশ হয়, এই অনুভূতির প্রকাশগুলোই হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ আমরা একটা মানুষ যখন কথা বলি, তখন সারাদিনে আমরা কিন্তু এই ক্লাসিফিকেশনগুলো ব্যবহার করি, কিন্তু আমরা হয়তো খুব ভালোভাবে বুঝে উঠতে পারি না যে আমরা কী ধরনের অনুভূতি প্রকাশ করলাম। তো স্বাভাবিকভাবে ইংরেজি শিখতে গেলে পরে আমাদেরকে ন্যারেশনের ক্ষেত্রে যখনই আমরা করব, তখন আমাদের এই ক্লাসিফিকেশনটা জেনে রাখতে হবে। তোমরা এটা লিখে রাখবে যে এই 5 রকম সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করছি। এবার এই যে ক্লাসিফিকেশনটা রয়েছে, এখানে স্বাভাবিকভাবে আমি একটু বলে দিচ্ছি, আমাদের মাদার টাং সাপোর্টে যে কথাগুলো, অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য বলা হয়, এবং ইন্টারোগেটিভকে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, এবং অপটেটিভ হচ্ছে আমাদের যে মনের ইচ্ছা, অনুজ্ঞাসূচক যেটাকে বলা হয়, ইচ্ছা বা প্রার্থনা অর্থে হয়, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের বিস্ময়বোধক বাক্য অর্থে আমরা প্রকাশ করে থাকি। তো এইবারে এই যে ক্লাসিফিকেশনগুলো, প্রত্যেকটার ক্ষেত্রেই নিয়ম আলাদা আছে। ইংলিশ গ্রামারের যে রুলসগুলো রয়েছে, এর প্রত্যেকটা নিয়ম আলাদা, চেঞ্জের যে করি আমরা সেটা নিয়ম আলাদা। তো সেই জিনিসটাই আমাদেরকে নিখুঁতভাবে শিখতে হয়। আমরা হয়তো শুনেছি কথাগুলো, কিন্তু আমরা নিখুঁতভাবে তার অ্যাপ্লাইটা করতে পারি না। তো সেই জন্যই তোমরা এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে যে নিয়মগুলোর কথা বলবো, সেটাকে তোমরা একটুখানি মার্ক করবে, এবং দেখবে যখন বইয়ের সাথে পড়বে বা কাজ করতে যাবে প্র্যাকটিসের সময় তোমাদের খুব সুবিধা হবে। তো স্টুডেন্টস, ডাইরেক্ট স্পিচের মধ্যে যে পার্টগুলো থাকে, যে কথাগুলো আমরা ডাইরেক্ট স্পিচে ব্যবহার করে থাকি, তার একটু আমাদের জানার প্রয়োজন আছে, এবং ইনডাইরেক্ট স্পিচে সেটা পরিবর্তন হওয়ার সময় আমরা কোন চিহ্নগুলোকে সরিয়ে দিই। যেমন আমি এখানে সেন্টেন্স একটা লিখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি।
দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দ্য বয় সেড আই অ্যাম রিডিং আ পোয়েম। আই অ্যাম রিডিং আ পোয়েম। এখানে দেখো দ্য বয় সেডের পর একটা কমা আছে, তারপরে যেটা ইনভার্টেড কমাস রয়েছে সেই ইনভার্টেড কমাসের মধ্যে আমি লিখেছি আই অ্যাম রিডিং এ পোয়েম। ছেলেটি বলল যে আমি একটা কবিতা পড়ছি। তাহলে এই যে কমাটা ডাইরেক্ট স্পিচে আমরা সবসময় রিপোর্টিং ভার্ব যেটা থাকে সেই রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করি। এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে সবসময় পাস্ট টেন্সের সেই নয়, প্রেজেন্ট টেন্সে আমরা এটাকে সেজ হিসেবে ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। এই ভার্বটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। এইবার এই কমাটাকে সিম্পলি কমা বলি আমরা, এই কমাটাকে আমরা বলি ইনভার্টেড কমাস। এইবার এই ইনভার্টেড কমাসের মধ্যে যে কথাগুলো থাকে, বক্তা স্পিকার যে কথাটি বলছে সেটা এর মধ্যে রয়েছে, তো সেই জন্যই এটা ইনভার্টেড কমাস থাকে। তোমরা জানো যে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে সবসময় ইনভার্টেড কমাস থাকছে। তো এই জিনিসটাকে, এই স্পিচটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্বের সঙ্গে, এটাকে বলছি আমরা রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এখানে কি জানলাম যে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা যে রূপটা থাকে সেটা একটা ইনভার্টেড কমাসের মধ্যে থাকে, সেটা ডাবল ইনভার্টেড কমাস এবং এখানে সিঙ্গেল কমা। এবং যখন আমরা এই ডাইরেক্ট স্পিচটা থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তার চেহারাটার কি পরিবর্তন আসে। আমি এখানে ডি লিখছি, এখানে ইনডাইরেক্টে এটাকে আমি চেঞ্জ করছি। এবার তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে দেখো, যখন আমরা পরোক্ষ উক্তিতে থাকছি এখানে আমরা কমা দেখতে পেয়েছিলাম, এখানে ইনভার্টেড কমাস দেখতে পেয়েছিলাম। যখন আমি ইনডাইরেক্ট লিখলাম দেখো এখানে কিছুই নেই, তাহলে কমাটা উঠে গেছে, সেডের মতো থেকে গেছে। আমরা যখন দুটোকে জয়েন করছি এই রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ পোর্শনটাকে, তখন একটা নতুন শব্দ আমরা এখানে এনেছি এবং দেখবে এই আইটা পরিবর্তন হয়ে হি হয়ে গেছে এবং এই অ্যামটা ওয়াজ হয়ে গেছে। তাহলে এই পরিবর্তনগুলো কেন আসছে এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, যে 5 রকম যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস রয়েছে এখানে কেন আসছে এগুলোই পরিবর্তনগুলো, এবং আলাদা আলাদা হয়ে পরিবর্তনগুলো এসে থাকে। এইবার দেখো দ্য বয় সেড, ছেলেটি তো বক্তা তো পরিবর্তন হয় না, বক্তা সবসময় একজনই থাকবে। তাহলে আমি যখন দুটোকে জয়েন করছি এই দুটো পার্টকে, তখন আমি দেখলাম যে নিয়ম অনুযায়ী আমাদের লিঙ্কার হিসেবে একটা দ্যাট এসেছে। ইনডাইরেক্ট এই কথাটাকে বলা হয় লিঙ্কার। এটা কম বেশি তোমরা সবাই জানো, তবুও আমরা যেটা দেখছি যে যেহেতু এটা সংযোগ সাধন করছে সেই জন্য এটাকে বলা হচ্ছে লিঙ্কার। এবার যখন এই একজনের কথা আরেকজনের মুখ দিয়ে হচ্ছে, ইনডাইরেক্ট হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তন হয়। তো সেই কারণে আইটা এখানে ছেলেকে বোঝাচ্ছে জন্য হি হয়ে গেল। প্রশ্ন ওয়াজ কেন হলো? ওয়াজ আসলো তার কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এখানে ভেতরের সবসময়ই টেন্সের একটা পরিবর্তন আসবে এবং সেটা সাবজেক্ট অনুযায়ী হয়। আইটা যখন হি হয়ে গেল তখন দেখলে ওয়াজ হয়ে গেল, অর্থাৎ আই অ্যামকে নিয়েছিল পাস্ট টেন্সে, সেটা ওয়াজ হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করি যখন, তখন প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী করব, এবং পাস্ট টেন্সে থাকলে পরে আমরা সেটাকে পাস্ট টেন্সে রূপান্তর করব। এবার এখানে একটা বিষয়, টেন্সের বিষয় এমনি চলে আসে, স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী চলে আসে যে এখানে একটা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স যদি থাকে, যখন আমরা ইনডাইরেক্ট করবো সেটা পাস্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই যে গ্রামারের রুল অনুযায়ী টেন্সের উপরে ডিপেন্ড করে এই যে স্পিচগুলো পরিবর্তন হয়, সেখানেও একটা সূক্ষ্ম জিনিস জানার বিষয় আছে, সেটাও তোমাদেরকে বলবো যে কোন টেন্স থেকে কোন টেন্সের সেন্টেন্সে যখন পরিবর্তন হয় টেন্সটার কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানটায় তোমাদেরকে দেখালাম যে একটা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ রূপান্তর কিভাবে হয় এবং কোন পার্টটাকে কি বলে। এবার ওই যে প্রথমে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস কথাটা বললাম, এই ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের ধরে যদি আমি যাই তাহলে প্রথমে আসবে অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ। এই যে আমি সেন্টেন্সটা লিখেছি এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ এই ইনভার্টেড কমাসের মধ্যে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিবৃতিমূলক বাক্য, সাধারণভাবে বলা কথা। এইবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে চেঞ্জেসগুলো, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স যেটা রয়েছে সেটা কিভাবে একটার পরে একটা আসে। আমি প্রথমেই তোমাদেরকে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা।
রিপোর্টিং ভার্ব হিসেবে তো স্টুডেন্টস দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলসগুলো এখানে বলা হয়েছে সেই রুলসগুলোর মধ্যে আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব রিপোর্টিং ভার্ব হিসেবে সেজ অবলিক দিয়ে দেখানো আছে সেড সেড এবং টোল্ড এই যে ব্যবহারটা এই ব্যবহারটা আমরা করে থাকি। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা টোলটাকে কখন ব্যবহার করব এটা জানতে হয় যে আমরা যদি রিপোর্টিং ভার্বের যে পার্টটা সেখানে সেড টু সামবডি সামওয়ান সেড টু সামবডি এই সেড টু কথাটা যদি থাকে তখনই আমরা ইনডাইরেক্ট করার সময় সেটাকে টোল্ড আনি। আর যদি শুধু সেড থাকে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে তাহলে কখনোই সেখানে টোল্ড আসবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ন্যারেশনের ক্ষেত্রে টোল্ডের ব্যবহার দেখে থাকি, তার কারণ সেড টু সেখানে থেকে থাকে। আর প্রেজেন্ট টেন্সে যদি কোনো রিপোর্টিং ভার্ব থাকে এটা পরীক্ষার্থীদের অনেক সময় গুলিয়ে দেওয়ার জন্য প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্ব দিয়ে দেয়। তার কারণ শিক্ষার্থীরা সবসময় পাস্ট টেন্সে করে অভ্যস্ত, পাস্ট টেন্স থাকা সেড থাকা মানেই সেড টু থাকা মানেই আমি টোল করে ওখানে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনটা করব। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই ক্লাসের পরীক্ষা বলো, মাধ্যমিক পরীক্ষা বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে রিপোর্টিং ভার্ব দেখা গেলো শেষ থাকলো, তখন কিন্তু সেখানে ক্ষেত্রে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনটা সেই প্রেজেন্ট টেন্সের ভার্ব অনুযায়ী করতে হবে, কখনোই পাস্ট টেন্সে যাওয়া যাবে না। এইবার লিঙ্কার হিসেবে দ্যাট বসে। লিঙ্কার সংযোগকারী অ্যাসার্টিভ সেন্টেন্স যখনই বিবৃতিমূলক বাক্য থাকবে তখন আমরা দ্যাট চোখ বন্ধ করে দ্যাট বসাবো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের যে কমাটা আছে সেগুলো উঠে যাবে। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট যেটা লিখেছি দেখো, ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ট্রুথ হলে সেন্টেন্সের টেন্সের পরিবর্তন হয় না, আর অন্যান্য সব ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয়। অর্থাৎ যদি আমরা একটা সেন্টেন্স দেখি যেখানে চিরসত্য কথা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দি ওয়েস্ট, হ্যাঁ, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, এই যে আমাদের চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে কোনো টেন্সের পরিবর্তন করতে পারবো না অ্যাসার্টিভ সেন্টেন্সে। আবার যদি হ্যাবিচুয়াল ট্রুথ থাকে, একটা কাজ করার আমার অভ্যেস ছিল, প্রতিদিন আমি গরম জলে স্নান করতাম শীতকালে, এই যে বিষয়গুলো, এইরকম কিছু বাক্য থাকে যেগুলো হ্যাবিচুয়াল ট্রুথ, আমাদের অভ্যাসগত, প্রতিদিন সকালে আমি নদীতে স্নান করতাম, এই রকম যদি থেকে থাকে তাহলে কিন্তু কখনোই সেখানে টেন্সের পরিবর্তন হয় না। বাকি অন্যান্য যে রকমের সেন্টেন্সগুলো থাকবে সেখানে টেন্সের পরিবর্তন হবে। তো এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যেটা এখানে আমি দেখালাম। এইবার আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল থেকে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে এই টোল্ড আসে বা কি করে হ্যাবিচুয়াল টুতে পরিবর্তন হয় না, অন্যান্য সব ক্ষেত্রে পরিবর্তন হয়। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যতটুকু বললাম আমি এখানে।
এবার তোমরা খেয়াল করবে সেন্টেন্সের চেঞ্জেসগুলো আমরা কিভাবে করব এবং কিভাবে সেটাকে আমরা সঠিকভাবে শিখতে পারবো। আমি এখানে সেন্টেন্সগুলো এক্সাম্পল হিসেবে লিখছি। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে আসবো ঠিক একই রকমভাবে ওই রকম পরিবর্তন হবে। আমি ডাইরেক্ট একটা সেন্টেন্স লিখি। আচ্ছা, এখানে যে দুটো দেখলাম তোমরা দেখো, এইখানে আমি লিখেছি দ্য ম্যান সেড টু দ্য বয় আই অ্যাম ইল। তাহলে দ্য ম্যান সেড টু, এই যে দেখো সেডের পরে টু আছে, স্পিকার ইজ স্পিকিং টু সামবডি, কেউ কাউকে বলছে। দ্য ম্যান সেড টু দ্য বয়, অর্থাৎ ছেলেটিকে বললো আই অ্যাম ইল। তো হু ইজ দ্য স্পিকার হেয়ার? দ্য ম্যান ইজ দ্য স্পিকার হেয়ার, লোকটি বললো। তাহলে এই ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট করছি, এখানে দেখো কি লেখা হলো, দ্য ম্যান টোল্ড দ্য বয়। দ্য ম্যান টোল্ড দ্য বয়, লিঙ্কার প্রথমেই নিয়মে বলে দিয়েছি যে লিঙ্কার হিসেবে দ্যাট আসে অ্যাসার্টিভে, দ্যাট এলো। এবার এই আইটা হি হয়ে গেল এবং এই অ্যামটা ছিল এখানে প্রেজেন্ট টেন্সে, এটা ওয়াজ হয়ে গেল। কেন হয়ে গেল তার কারণ তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে বলেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এখানে টেন্সের চেঞ্জটা হয়। তাহলে যেহেতু এখানে সেড আছে দ্যাট মিনস পাস্ট টেন্স, সেই জন্য অ্যামটা এখানে ওয়াজ হয়ে গেল। তাহলে টেন্সটাকে সবসময় ফলো করছে এই রিপোর্টেড স্পিচটা, যে এখানে কোন রিপোর্টিং ভার্ব আছে। যেহেতু সেড টু আছে সেই জন্যই কিন্তু ডাইরেক্ট এখানে টোল্ড হলো। নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য গার্ল সেজ আই লাইক হট টি। দ্য গার্ল সেজ, তাহলে সেজ, তাহলে রিপোর্টিং ভাবে আমরা কোন টেন্সে আছে এখানে ধরবো, রিপোর্টিং ভাবটা সেজ আছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জন্য গার্ল, এখানে এস এর সঙ্গে এস যোগ হয়েছে, তাহলে নো ডাউট এটা প্রেজেন্ট টেন্স। এবার এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করছি তখন আমরা কি লিখলাম, দ্য গার্ল সেজ দ্যাট, লিঙ্কার দ্যাট নিয়ম অনুযায়ী আসবে, সেজটা সেজই থেকে গেল, হ্যাঁ, আইটা গার্লকে বোঝাচ্ছে জন্য সি হয়ে গেল ফেমিনিন জেন্ডার, এবং এই লাইকটার সঙ্গে আমরা কি করলাম, এস যোগ করলাম। ওয়াই? তার কারণটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে আমরা এখানে এস যোগ করলাম, শি লাইকস হট টি। তাহলে এখানে পরিবর্তনগতভাবে দেখলে যে সেড টু থাকলে পরে টোল্ড হচ্ছে, যদি সেড টু না থাকে তাহলে অবশ্যই সেই রিপোর্টিং ভার্বটা বসে যাচ্ছে এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এইবার তোমরা এখানে টেন্সের যে পরিবর্তনটা দেখলে, এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্যই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হয়ে গেল। একটা এক্সাম্পল দেখো, ইউনিভার্সাল ট্রুথের, যে ইউনিভার্সাল ট্রুথে আমরা পাস্ট টেন্স থাকলে পরেও সেটাকে পরিবর্তন করতে পারি না রিপোর্টিং ভার্বে, আমি সেখানে সেড টু রাখতে পারি। সেড টু রাখার পরে কাউকে বলছে, বক্তা কাউকে কথাটা বলছে, নেক্সটটা এই তো দুটো একটা হলো, হ্যাঁ।
দেখো এখানে লিখেছি দ্য ম্যান সেড অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, তাহলে লোকটি বললো সততা একটা মহৎ গুণ। তাহলে এই অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, নিঃসন্দেহে এটা একটা চিরন্তন সত্য, সারা পৃথিবীতে যুগ যুগ ধরে এই কথাটি চলে এসছে। তো আমরা যখন এটাকে পরিবর্তন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন করব, তখন আমরা এখানে অবশ্যই টেন্সের পরিবর্তন করব না, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকা সত্ত্বেও। দ্য ম্যান সেড আমি আগের সেন্টেন্সটাতে দেখেছিলাম সেট রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল জন্য সেখানে চেঞ্জ হয়েছিল, টেন্সে চেঞ্জ হয়েছিল। এখানে দেখো আমি যখন লিখলাম দ্য ম্যান সেড দ্যাট অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, দ্যাট ইজ অনেস্টি ইজ, এই যে ইজটা থাকলো দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, বাট এখানে আমরা কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সই দেখেছি। সো ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ হলে পরে এরকম কোনো টেন্সের চেঞ্জ হয় না। এটা তোমরা যতটুকু তোমাদেরকে এখানে বলা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি। তো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই নেক্সট যে জিনিসগুলো আছে, যে রুলসগুলো আছে সেটা তোমাদেরকে আলোচনা করব। আজ তবে এখানেই থাক, ভালো থেকো, সুস্থ থেকো।